নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা একটা নতুন এবং স্পেশাল সিরিজ শুরু করেছি। এই সিরিজে আমরা আলোচনা করব এমন কিছু মহান ব্যক্তিত্ব বা দেশপ্রেমিক নিয়ে যাদের ইতিহাসের পাতায় সঠিক স্থান দেওয়া হয়নি। তাদের প্রাপ্যটা তারা পায়নি। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজ। আজকে আমরা যার সম্পর্কে জানব তিনি ছিলেন আমাদের দেশনায়ক নেতাজির আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি রানী রেজিমেন্টের এক বীরাঙ্গনা, যার নাম ক্যাপ্টেন নীরা আর্য। দেশপ্রেমের আত্মবলিদানের জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি। দেশের কল্যাণে যিনি তার সাময়িকীয় হত্যা করতে পিছপা হননি এবং যিনি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর প্রথম গুপ্তচর। আপনি শিউরে উঠবেন বন্ধু যখন শুনবেন কিভাবে ওই ব্রিটিশরা তার উপর অমানবিক অত্যাচার করেছিল। তো বন্ধুরা, ওনার জীবনী সবটা জানতে অবশ্যই সবটা ভিডিও দয়া করে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। নীরা আর্য 1902 সালের 5 মার্চ তৎকালীন যুক্তপ্রদেশের বর্তমান উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকড়া শহরে জন্মগ্রহণ করেন। পিতা শেঠ ঝাজ্জুমল তৎকালীন সময়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, তবে ব্যবসার মূল কেন্দ্র ছিল কলকাতা। তাই কলকাতাতেই শুরু হয়েছিল নীরা দেবীর পড়াশোনা। ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে শেঠ ঝাজ্জুমলের কোনো মাথা ব্যথা ছিল না। ব্যবসা, ছেলে বাসন্ত আর মেয়ে নীরাই ছিল ওনার প্রাণ। শেঠ চেয়েছিলেন তারপরে ব্যবসার দায়িত্ব নিক তার মেয়ে নীরা। এদিকে পড়াশোনা শেষ করে বাবাকে লুকিয়ে নীরা যোগ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী রেজিমেন্ট। যোগ দিয়েছিলেন ঠিকই, তবে তখনও সরাসরি ট্রেনিংয়ে যুক্ত হননি নীরা। আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন তখন ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল। ট্রেনিং ক্যাম্প ছিল ব্যাংকক, রেঙ্গুন ও সিঙ্গাপুরে। ইতিমধ্যেই নীরার বিয়ের প্রস্তাব আসে ব্রিটিশ পুলিশের গোয়েন্দা অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসের কাছ থেকে। নীরার ব্যবসায়ী বাবা লুফে নিলেন সেই প্রস্তাব, কারণ ব্রিটিশ পুলিশের গোয়েন্দা অফিসার মেয়ের জামাই হলে ওনার ব্যবসায় যে অনেকটাই সুবিধা হবে তা তিনি বুঝতে পেরেছিলেন। বিয়ে হলেও আদর্শগত পার্থক্য রয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে। ইতিমধ্যেই দাদা বসন্ত কুমারও যোগ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে। এরপর আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারেননি নীরা। দুঃসহ সংসারের বেরি পা থেকে খুলে সরাসরি ট্রেনিং নেওয়া শুরু করলেন তিনি রানী ঝাঁসি রেজিমেন্টে। আজাদ হিন্দ ফৌজের প্রথম গুপ্তচর হওয়ার গৌরব অর্জন করেছিলেন নীরা আর্য। পবিত্রমোহন রায় ছিলেন আজাদ হিন্দ ফৌজের গোয়েন্দা বিভাগের চেয়ারম্যান। ব্রিটিশদের গুপ্তচর বৃত্তিতে নীরা আর্যের সঙ্গী ছিলেন মনোবতী আর্য, সরস্বতী রাজমণি, দুর্গামল্লা গুর্খা এবং ড্যানিয়েল কালে। গুপ্তচর বৃত্তিতে যোগদানের সময়ই তাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল কিছুতেই ধরা পড়া যাবে না, আর যদি নিতান্তই ধরা পড়তেই হয় তবে তার আগে গুলি করে খতম করে দিতে হবে নিজেকে, আর সঙ্গে পুড়িয়ে দিতে হবে সমস্ত নথিপত্র। একবার গুপ্তচর বৃত্তি করতে গিয়ে সামান্য অসতর্ক থাকার কারণে ধরা পড়ে যান দুর্গা মল্লা। শুরু হয় দুর্গা মল্লের উপর অমানবিক অত্যাচার। এদিকে নীরা ও সরস্বতী দুজনে মিলে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দুর্গাকে উদ্ধার করার সময় এক সেনা দেখে ফেলে। গুলিতে আহত হন সরস্বতী। পায়ে গুলিসহ রক্তাক্ত সরস্বতীকে নিয়ে নীরা আর দুর্গা ঢুকে পড়েন গভীর জঙ্গলে। গুলিবিদ্ধ সরস্বতীকে নিয়ে নীরা আর দুর্গা উঠে পড়েন উঁচু গাছের উপর। 3 দিন গাছের উপর কাটাতে বাধ্য হয়েছিলেন নীরা, সরস্বতী আর দুর্গা। এদিকে বিষিয়ে উঠেছিল সরস্বতীর পায়ের ক্ষত। গভীর জঙ্গলের সব বাধা পেরিয়ে আরও 3 দিনের মাথায় তারা গিয়ে পৌঁছলেন আজাদ হিন্দ বাহিনীর গোপন ডেরায়। এতদিন বুনু ফল আর ঝর্ণার জলই ছিল তাদের ভরসা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তাদের এই সাহসিকতায় খুশি হয়েছিলেন নেতাজি। পুরস্কৃত করেছিলেন সরস্বতী এবং নীরাকে। সরস্বতী রাজমণি হয়েছিল ঝাঁসি বাহিনীর লেফটেন্যান্ট আর নীরা পেয়েছিলেন ক্যাপ্টেনের পদ। এবারে আসছি নীরা আর্যর স্বাধীনতা সংগ্রাম জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনায়। ইংরেজ সেনাবাহিনীর পদস্থ অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাস নীরার স্বামী ছিলেন। ব্রিটিশ সরকার তাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পেছনে নজর রাখার দায়িত্ব দেন। একদিন সুযোগ পেয়ে গুলি চালান নীরার স্বামী শ্রীকান্ত। সেই গুলি গিয়ে লাগে নেতাজির গাড়ি চালকের গায়ে। নেতাজিকে আক্রমণের খবর শুনেই নীরা বুঝতে পারলেন এ তার স্বামীরই কাজ। শটান স্বামীর কাছে পৌঁছে বিনা বাক্য বয়ে নিজের কোমরে লুকানো ছোড়া
পেটে ঢুকিয়ে স্বামী শ্রীকান্তকে হত্যা করেন। আজাদ হিন্দ বাহিনীর রানী ঝাঁসি রেজিমেন্টের ক্যাপ্টেন নীরা আর্য। অভিভূত নেতাজি নীরাকে অভিহিত করেছিলেন নাগিনী নামে। এশিয়ার অক্ষশক্তির পরাজয়ের পর ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল আজাদ হিন্দ ফৌজ। হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল নীরাকে। আন্দামানের সেলুলুর জেলে নীরার কথা শুনলে শিউরে উঠতে হয়। ফুটে ওঠে ধমনীতে বোয়া রক্ত। আন্দামানে নীরাকে রাখা হয়েছিল একটি ছোট্ট কুঠুরিতে। অন্যান্য বন্দীদের মুক্ত অবস্থায় রাখা হলেও প্রথম দিন নীরাকে বেঁধে রাখা হয়েছিল বন্য জন্তুর মতো। পরদিন একজন কামারকে সঙ্গে নিয়ে কুঠুরির মধ্যে ঢুকেছিল ব্রিটিশ জেলার। ব্রিটিশ প্রভুভক্ত কামার এমনভাবে হাতের বেড়ি কাটা শুরু করেছিল যে হাতের চামড়া কেটে উঠে আসছিল নীরার। দাঁতে দাঁত চেপে অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলেন এই বীরাঙ্গনা। কিন্তু পায়ের বেড়ি কাটার সময় যখন ইচ্ছে করে হাতুড়ি দিয়ে আঘাত করে কামার, তখন চিৎকার করে ওঠেন নীরা, বলেন, পায়ে হাতুড়ি মারছ কেন? বিকৃত হাসি হেসে নীরার বুকের দিকে তাকিয়ে কামারের উত্তর, প্রয়োজনে তোর বুকেও মারতে পারি। রাগে ফুঁসতে ফুঁসতে নীরা উত্তর দিয়েছিলেন, মহিলাদের সম্মান করতে শেখো। নীরার উত্তরে বেশ মজা পেয়েছিল ব্রিটিশ জেলার আর প্রভুভক্ত কামার। নীরার সামনে এসে বলেন, নেতাজি কোথায় বলে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। ভাবলেশহীন মুখে নীরা উত্তর দিয়েছিলেন, সারা বিশ্ব জানে নেতাজি মারা গেছেন প্লেন দুর্ঘটনায়। রাগে আক্রোশে উত্তেজিত জেলার চিৎকার করে উঠেছিলেন, মিথ্যে কথা বলছিস তুই, সুভাষ বোস এখনও জীবিত। নেতাজির প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসায় মাথা উঁচু হয়ে উঠেছিল নীরার। সগর্বে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, নেতাজি বেঁচে আছেন, বেঁচে থাকবেন, চিরদিন বেঁচে থাকবেন আমার হৃদয়ে, আমার বুকে। ক্রোধে উন্মুক্ত জেলার বলে ওঠে, সুভাষ বোস যদি তোর বুকে বেঁচে থাকে, তোর বুক কেটে সেখান থেকেই বের করে আনবো ওনাকে আমরা। তারপরই জেলার ইশারা করেন কামারকে। জেলারের ইশারা বুঝতে দেরি হয়নি কামারের। সে সঙ্গে সঙ্গে তার বাক্স থেকে বের করে আনে একটি যন্ত্র। এটি দেখতে অনেকটা সাঁড়াশির মতো। অসহায় এই বীরাঙ্গনার আর্তচিৎকার বোধহয় শুনতে পেয়েছিল সারা আন্দামান। ক্ষত বিক্ষত শরীর নিয়ে সেলুলোর জেলের অন্ধ কুঠুরিতে দিন কাটত নীরার। স্বাধীনতার পর নীরাও সকলের সঙ্গে মুক্তি পেয়েছিলেন। মনের কোণে অনেক আশা ছিল, স্বাধীন ভারতবর্ষ বুকে টেনে নেবে তাকে, দেবে সঠিক মর্যাদা। কিন্তু দেখা গেল স্বাধীনতা সংগ্রামী বলে যারা মর্যাদা পেল, যারা সম্মান পেল, তাদের মধ্যে স্থান নেই নীরা আর্যের মতো বীরাঙ্গনার। অপমানে অভিমানে নিজেকে সরিয়ে নিলেন সবার কাছ থেকে। হায়দ্রাবাদের একটি বস্তিতে ফুল বেচে জীবিকা নির্বাহ করতে লাগলেন। যে ভারত সরকারকে তিনি স্বাধীন করেছিলেন, সেই সরকার তার ছোট্ট কুঠুরিটিও ছিনিয়ে নিয়েছিল। তাকে পদ্মমা বা পেডাম্মা বলে সম্মান দিত হায়দ্রাবাদের ফলকনামা এলাকার বাসিন্দারা। পরবর্তী সময়ে তার পরিচয় জানতে পেরে সরকার পেনশন দেবার প্রস্তাব দিলে অভিমানে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই বীরাঙ্গনা। স্বাধীনতা সংগ্রামে নিজের যোগদান, কর্মকাণ্ড ও নিজের ভূমিকা নিয়ে কথা বলেছিলেন উর্দু লেখক ফারহানা তাজের সঙ্গে। পরবর্তী সময়ে ফারহানা নীরা আর্যের জীবন নিয়ে স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে একটি উপন্যাস রচনা করেন। নীরা নাগিনী নামে তার জীবনীর একটি মহাকাব্য রয়েছে। হিন্দিতে তার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল 2019 সালে। 2020 সালে নীরা আর্য নামে একটি জাতীয় পুরস্কার চালু করা হয়। আদন্ত প্রচার বিমুখ নীরা খুব কম মানুষকেই বলে গিয়েছিলেন নিজের কথা। বৃদ্ধাবস্থায় রোগে ভুগে উসমানিয়া হাসপাতালে 1998 সালের 26 জুলাই এক গরিব অসহায় বৃদ্ধারূপে মৃত্যুকে আলিঙ্গন করেন তিনি। তখন তার বয়স হয়েছিল 96 বছর। শেষ হয় এক বীরাঙ্গনা অগ্নিকন্যার জীবন। না, সেই বীরাঙ্গনার শেষকৃত্যও রাষ্ট্রীয় মর্যাদায় হয়নি, জোটেনি কোনো স্যালুটও। স্থানীয় দৈনিক আলোচনার এক সাংবাদিক এগিয়ে এসেছিলেন তার সহকর্মীদের নিয়ে। সেই সাংবাদিকের সহায়তায় সম্পন্ন হয়েছিল দেশপ্রেমিক নীরার শেষকৃত্য। তিনি দিয়েছিলেন ফুলের মালা, ফেলেছিলেন দুফোঁটা চোখের জল। প্রত্যেক ভারতবাসীর দিকে একটি প্রশ্ন নীরবে ছুঁড়েই যেন তিনি বিদায় নিলেন, যেন বলে গেলেন,
স্বাধীন ভারতে আমার শেষ দিনগুলোতে এটাই কি আমার প্রাপ্য ছিল?